নমস্কার। আবার সেই আমরা চলে এলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। কোম্পানির কি করে শেয়ার মার্কেটের বেসিক জিনিসগুলো বুঝবো, আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোন কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত, বেসিক জিনিস সেইগুলো সব আমরা বুঝছি। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম একটা কোম্পানি, একটা অ্যাপারেল শপ, কাল্পনিক অ্যাপারেল শপ, সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। তার ভ্যালুয়েশন প্যারামিটার বার করেছিলাম, তার নেট প্রফিট মার্জিন, তার আরওই সবকিছু বার করেছিলাম। আহ, এটাও আমরা বলেছিলাম যে কোম্পানির বিজনেস মডেল বোঝার জন্য আরওই একটা এক্সেলেন্ট প্যারামিটার, এবং এই একমাত্র প্যারামিটার আরওই যেটা কোম্পানির বিজনেস মডেল সম্বন্ধে ডিটেল ইনফরমেশন দিতে পারে। আজকে আমরা আরওই কে আরো ফার্দার ডিসকাস করে সেই ব্যাপারটা বুঝবো যে কি করে একটা মাত্র প্যারামিটার থেকে একটা কোম্পানি কতটা স্ট্রং, তার বিজনেস মডেল কতটা স্ট্রং, সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, আমরা যে অ্যাপারেল শপের আমরা একটা ধরে নিয়েছিলাম, একটা কাল্পনিক অ্যাপারেল শপ ধরে নিয়েছিলাম, কাপড়ের দোকান ধরে নিয়েছিলাম। তার ধরেছিলাম যে তার আউটস্ট্যান্ডিং শেয়ার, মার্কেটে ইস্যুড শেয়ার আছে 100, তার শেয়ার প্রাইস 1 টাকা পার শেয়ার, তাহলে মার্কেট ক্যাপ 100 ইন্টু 1, তাহলে 100 টাকা। 100 টাকা হচ্ছে তার মার্কেট ক্যাপ। তার অ্যাসেট আছে 60 টাকার। অ্যাসেট বলতে কোম্পানির কত ব্যাংক রিজার্ভ আছে, কোম্পানির কত ল্যান্ড, বিল্ডিং, ফ্যাক্টরি এইসব আছে, কোম্পানির কত রিসিভেবল আছে, হয়তো কাস্টমারের থেকে এখনো সে পেমেন্ট পায়নি। কোম্পানি কাপড় ডেলিভারি, অ্যাপারেল ডেলিভারি দিয়ে দিয়েছে, কিন্তু এখনো কাস্টমারের থেকে সে পাবে। রিসিভেবল কত আছে, এইগুলো সবই কিন্তু কোম্পানির অ্যাসেটের মধ্যে পড়ছে। লায়াবিলিটির মধ্যে কত পড়ছে, লায়াবিলিটির মধ্যে কি পড়ছে, কোম্পানির কত লোন নেওয়া আছে, ব্যাংক লোন নেওয়া আছে, কোম্পানি যে ডেইলি অপারেশনস এর জন্য বা হয়তো এক্সপানশনের জন্য কিছু লোন নিয়েছে, সেই ব্যাংক লোন পড়ছে। কোম্পানির কিছু হয়তো আউটস্ট্যান্ডিং ডিউ আছে, কোম্পানি হয়তো 2 মাসের স্যালারি দেয়নি তার এমপ্লয়ীদেরকে, সেটা হচ্ছে কোম্পানির আউটস্ট্যান্ডিং পেমেন্ট, তার এমপ্লয়ীদেরকে দিতে হবে। সুতরাং সেটা পেয়েবল মানে কোম্পানি থেকে বেরোবে, মানে লায়াবিলিটি। লোন, আউটস্ট্যান্ডিং পেমেন্ট, এই সবগুলো কোম্পানির লায়াবিলিটির মধ্যে পড়ছে। এবার আমরা ডিসকাস করেছিলাম যে কোম্পানির তাহলে নেট ভ্যালু কি। কোম্পানির নেট ভ্যালু নিশ্চয়ই মার্কেট ক্যাপ নয়, তাহলে আমরা কোম্পানির নেট ভ্যালু, নেটওয়ার্থ কত হতে পারে। কোম্পানির নেটওয়ার্থ অ্যাসেট মাইনাস তার লায়াবিলিটি, যত তার অ্যাসেট আছে সেখান থেকে যত তাকে পেমেন্ট করতে হবে, যত তাকে দিতে হবে, সেটা বাদ দিতে হবে। অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু কোম্পানির ইকুইটি। ইকুইটি হচ্ছে কোম্পানির নেটওয়ার্থ। তাহলে 60 মাইনাস 20 ইকুয়াল টু 40। 40 টাকা কোম্পানির ইকুইটি অর নেটওয়ার্থ বেরিয়েছিল। ইকুইটি হচ্ছে টোটাল কোম্পানির একটা পিকচার আমাদেরকে শো করাবে, কিন্তু আমরা তো আর টোটাল কোম্পানি কিনবো না, আমরা কিনবো ইন্ডিভিজুয়াল শেয়ার। তাহলে ইন্ডিভিজুয়াল শেয়ারের কোন প্যারামিটার আমরা দেখবো কোম্পানির নেটওয়ার্থের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে কোম্পানির বুক ভ্যালু। আমরা ইকুইটিকে যদি নাম্বার অফ শেয়ারস দিয়ে ভাগ করে দিই, 40 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 0.4 রুপিস। 0.4 কোম্পানির বুক ভ্যালু বেরিয়েছিল। আমরা প্রাইসের সঙ্গে কি করে বুক ভ্যালু রিলেট করব, প্রাইস টু বুক ভ্যালু একটা রেশিও আমরা সবসময় ইউজ করে থাকি, এটা ভ্যালুয়েশন প্যারামিটার। প্রাইস টু বুক ভ্যালু, কোম্পানির প্রাইস 1, বুক ভ্যালু হচ্ছে 0.4, 1 ডিভাইডেড বাই 0.4 ইকুয়াল টু 2.5। 2.5 কোম্পানির প্রাইস টু বুক, এটা একটা ভ্যালুয়েশন প্যারামিটার। এটা কিন্তু কোম্পানির বিজনেস মডেল সম্বন্ধে কিছু বলে না। সিমিলারলি আমরা ধরে নিয়েছিলাম কোম্পানির টোটাল সেলস 100 টাকা। ইয়ারলি কোম্পানি 100 টাকার সেলস করে, 100 টাকার কাপড় বিক্রি করে, এখান থেকে 100 টাকার বিক্রি করে, 100 টাকার রেভিনিউ জেনারেট করে। কিন্তু এখান থেকে কোম্পানির প্রফিট কতটা, প্রফিট বের করতে গেলে পরে কোম্পানির এক্সপেন্সেস গুলো বার করতে হবে। এক্সপেন্সেস গুলো টোটাল সেলস থেকে বাদ দিতে হবে। আমরা বাদ দিয়েছিলাম, ফার্স্টেই আমরা বাদ দিই কি, ভেরিয়েবল কস্ট, অর্থাৎ কোম্পানির যেগুলো টোটাল সেলস বাড়াতে গেলে পরে যে কস্টটা বেড়ে যায়। আমি যদি 100 জায়গায় 200 টাকার সেলস বাড়াতে হয়, তাহলে আমাকে এই ভেরিয়েবল কস্ট বাড়াতে হবে। ভেরিয়েবল কস্টের মধ্যে কি পড়ে, লেবার, মেটেরিয়াল, এইগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট, আমরা যদি টোটাল সেলস বাড়াতে চাই তাহলে আমাকে বেশি পরিমাণে লেবার দরকার, বেশি পরিমাণে মেটেরিয়াল দরকার, বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়াতে হবে।
তাই এই ভেরিয়েবল কস্ট আমি ধরেছিলাম 10 টাকা, তাহলে 100 - 10, এই ভেরিয়েবল কস্ট যদি টোটাল সেলস থেকে বাদ দিই তাহলে যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট আমাদের বেরিয়েছিল 100 - 10 = 90। তাই গ্রস প্রফিট মার্জিন আমার কত হয়েছিল, 90 / 100, গ্রস প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস ইন্টু 100%, 90%। গ্রস প্রফিট থেকে আমরা ফিক্সড কস্ট যদি বাদ দিই, ফিক্সড কস্ট কি কি হতে পারে, স্যালারিজ অফ দ্য এমপ্লয়ি, কর্মচারীদের স্যালারি, রেন্ট, আমরা যে দোকান ইউজ করছি সেই দোকানের রেন্ট, মার্কেটিং কস্ট, অ্যাডভার্টাইজিং কস্ট, এগুলো যদি বাদ দিই, এগুলো সবই ফিক্সড কস্টের মধ্যে পড়ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কস্ট যদি থাকে, অ্যাডমিন কস্ট মানে প্রমোটারের স্যালারি বা অন্য ধরনের অ্যাডমিন কস্ট হতে পারে, বা বিভিন্ন ধরনের ইন্টারনেট বিল, টেলিফোন বিল, এগুলো সবই হচ্ছে ফিক্সড কস্ট। এগুলো যদি সব মিলিয়ে আমার ধরি কোম্পানিটা 40 টাকা, এই গ্রস প্রফিট থেকে আমি যদি ফিক্সড কস্ট বাদ দিই তাহলে যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে অপারেটিং কস্ট। এই অপারেটিং কস্ট আমরা কিভাবে পেলাম, এই গ্রস প্রফিট 90 মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট 40, তাহলে অপারেটিং কস্ট ইকুয়াল টু 50 বেরিয়ে গেল। তাহলে টোটাল সেলস থেকে ফার্স্টে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পরে আমরা গ্রস প্রফিট পেলাম, গ্রস প্রফিট থেকে ফিক্সড কস্ট বাদ দিলে পরে আমরা অপারেটিং প্রফিট পেলাম। তাহলে অপারেটিং প্রফিট মার্জিন আমার দাঁড়ালো 50%, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস ইন্টু 100, তাহলে 50%। অপারেটিং প্রফিট থেকেও আমাদের কিছু জিনিস আছে যেটা বাদ দিতে হবে, এখনো কিছু খরচা আমাদের এক্সপেন্সেস রয়ে গেছে যেটা আমাদেরকে বাদ দিতে হবে, তবেই আমরা কোম্পানির নেট প্রফিট পাবো। সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট। কোম্পানির লোন নিয়েছিল, কোম্পানির এই যে লায়াবিলিটি আছে মানে কোম্পানির লোন আছে, সেই বাবদ কিছু ইন্টারেস্ট দিতে হবে, সেই ইন্টারেস্টটা এই অপারেটিং প্রফিট থেকে বাদ যাবে। আর কি বাদ যাবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় কোম্পানিকে, কর্পোরেট ট্যাক্স, সেই ট্যাক্সটাও অপারেটিং প্রফিট থেকে বাদ দিতে হবে। এটা যদি 10 টাকা হয়, এটা অপারেটিং প্রফিট থেকে 10 টাকা বাদ দিলে যেটা বেরোবে 40 টাকা, এটা হবে কোম্পানির নেট প্রফিট। এইটাই, এর থেকে আর কিছু বাদ যাবে না, এটাই কোম্পানির হাতে আসবে 100 টাকা সেলস করার পরে। ঠিক আছে, তাহলে নেট প্রফিট মার্জিন আমার 40/100, নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস ইকুয়াল টু 40%। একটা নেট প্রফিট মার্জিন 40% একটা অ্যাপারেল শপের জন্য অনেকটা বেশি। আমরা ধরে নিলাম আমাদের অ্যাপারেল শপটা খুব প্রিমিয়াম শপ, হয়তো এর মতন বেদান্ত ফ্যাশনের মতন, আমাদের যেটা মান্যবর, মোহে, এদের মতন, তাও এদের 40% না, তার থেকেও কম। তা আমি ধরে নিচ্ছি আমাদের যেহেতু ফিকটিসাস অ্যাপারেল শপ, আমি ধরে নিতেই পারি এরকম একটা আমাদের কোম্পানি আছে যার নেট প্রফিট মার্জিন 40%। তো আমার নেট প্রফিট আমার 40 টাকা বেরোলো। নেট প্রফিট, ওভারঅল কোম্পানির নেট প্রফিট, আমাদের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা তো গোটা কোম্পানি কিনছি না, আমাদের ইন্ডিভিজুয়াল শেয়ারে নেট প্রফিট দরকার। তাহলে নেট প্রফিট পার শেয়ার দরকার। নেট প্রফিট পার শেয়ার মানে এটাকে বলছি আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার হবে 40/100। 140 হচ্ছে নেট প্রফিট, ডিভাইডেড বাই 100 হচ্ছে টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। 40/100 ইকুয়াল টু 0.4 রুপিস। 0.4 রুপিস আর্নিং পার শেয়ার। পি রেশিও, আমাদের পি রেশিও খুব পরিচিত একটা টার্ম, আমরা সবসময় দেখি ভ্যালুয়েশন প্যারামিটার। আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার যদি আমি প্রাইসকে আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করি, প্রাইস হচ্ছে 1 টাকা, 1 ডিভাইডেড বাই 0.4, তাহলে আমি পার প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পেয়ে গেলাম পি রেশিও 2.5। এটাও একটা ভ্যালুয়েশন প্যারামিটার, এটার সঙ্গেও কোম্পানির বিজনেস মডেল এর কোনো সম্পর্ক নেই। বিজনেস মডেলের কি সম্পর্ক, বিজনেস মডেলের এই যে এইগুলো 90 গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, এইগুলো কোম্পানির বিজনেস মডেল কিছুটা হলো বড় আমাদেরকে শো করে। কিন্তু সব বিজনেস মডেল কোম্পানির ভালো এইটা বা খারাপ শুধুমাত্র নেট প্রফিট মার্জিন বা এই প্রফিট মার্জিন গুলো বলে না। যেমন কোনো কোম্পানির যদি খুব প্রিমিয়াম সার্ভিস করে, নেট প্রফিট মার্জিন হাই, নেট প্রফিট মার্জিন, অথচ কোনো সেলসই নেই, তাহলে কি সেই কোম্পানিটা ভালো? কখনোই না। আমাদেরকে দেখতে হবে যে যে কোম্পানি মার্জিনও আছে, যে কোম্পানি সেলসও বেশি, এবং তার সঙ্গে যে কোম্পানির কাছে ডেট আছে, এই জিনিসগুলো আমরা আজকে আমাদের এই আরওই কে ইলাবোরেটলি যখন এক্সপ্লেন করব তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা আরওই কে আগের দিন আমরা এক্সপ্লেন করেছিলাম, আরওই ফর্মুলা ডিডাক্ট করেছিলাম। আরওই হচ্ছে রিটার্ন অন ইকুইটি, এটা হচ্ছে আমাদের বিজনেস মডেলের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার এবং একটাই প্যারামিটার যেটা পুরো বিজনেস মডেলকে শো করাতে পারে। আরওই কিভাবে বেরোয়, আরওই ফর্মুলা হচ্ছে ইপিএস ডিভাইডেড বাই বুক ভ্যালু।
আরওই পার শেয়ারেই বেরোয়, ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, বুক ভ্যালু হচ্ছে পার শেয়ারে যে বুক ভ্যালু, তাহলে ইপিএস ডিভাইডেড বাই বুক ভ্যালু। এবার ইপিএস মানে কি? ইপিএস মানে নেট প্রফিট বাই নাম্বার অফ শেয়ারস, পার শেয়ারে আমরা নেট প্রফিট বাই নাম্বার অফ শেয়ারস ইকুয়াল টু ইপিএস। বুক ভ্যালু কি? বুক ভ্যালু হচ্ছে ইকুইটি বাই নাম্বার অফ শেয়ারস, আগে আমরা দেখেছি। ইকুইটি মানে নেটওয়ার্থ কোম্পানির ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস, তাহলে নাম্বার অফ শেয়ারস যদি কেটে যায় ওপরে থাকবে নেট প্রফিট বাই ইকুইটি। এইবার আমরা একটু এক্সপ্রেশনটাকে এমন ভাবে লিখলাম, ইকুইটিটাকে এইখানে নিয়ে চলে এলাম, নেট প্রফিটের নিচে লিখলাম, ডিনোমিনেটরে লিখলাম সেলস, এই সেলস আবার উপরে লিখলাম সেলস, যাতে সেলস কেটে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। সেলসের নিচে অ্যাসেট লিখলাম, আবার এখানে অ্যাসেটটা লিখে দিলাম, অ্যাসেট সেলস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে নেট প্রফিট বাই ইকুইটি থাকলো। কিন্তু এই যে এই টার্মটা বেরোলো, এই প্রত্যেকটা টার্মের একটা করে সিগনিফিকেন্স আছে, এইগুলো প্রত্যেকটা একটা টার্মিনোলজি। নেট প্রফিট বাই সেলস এটা তো আমরা জানি, নেট প্রফিট মার্জিন। সেলস বাই অ্যাসেট এটা হচ্ছে অ্যাসেট টার্নওভার রেশিও। একটু আগেই যেটা বলছিলাম, কোম্পানির নেট প্রফিট মার্জিন হাই মানে কোম্পানির মার্জিন খুব বেশি, তার মানে এই নয় যে কোম্পানির বিজনেস মডেল খুব ভালো। কোম্পানি হয়তো একটা প্রোডাক্ট বিক্রি করছে যেটা খুব হাই মার্জিনে, খুব লাভ করছে, কিন্তু সেলসই নেই, তাহলে কি কোম্পানির বিজনেস চলছে? কোম্পানির ওভারঅল তো প্রফিট খুব জিরো, ওভারঅল প্রফিট খুব কম। তাহলে নেট প্রফিট মার্জিনও বেশি হতে হবে, সেই সঙ্গে কোম্পানির সেলসও বেশি হতে হবে। এইটা কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও কোম্পানির সেলস ইন্ডিকেট করে। কোম্পানির অ্যাসেট কতটা সেলস জেনারেট করে সেইটা হচ্ছে কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও। কোম্পানির 1 টাকা যদি এখানে অ্যাসেট টার্নওভার রেশিও যদি 1 হয়, তাহলে কোম্পানির 1 রুপি অ্যাসেট 1 রুপি সেলস জেনারেট করছে। কিন্তু যদি অ্যাসেট টার্নওভার রেশিও 2 হয়ে যায়, তাহলে কোম্পানির 1 রুপি অ্যাসেট 2 রুপি সেলস জেনারেট করছে, মানে কোম্পানির কিন্তু সেলস জেনারেটিং এবিলিটি আরো বেশি, সেই কোম্পানির বিজনেস মডেল আরো ভালো, অনেক ভালো। এই দুটো টার্মের সঙ্গে আর একটা টার্ম কি যোগ হচ্ছে? অ্যাসেট ডিভাইডেড বাই ইকুইটি। এবার এই ইকুইটি তো আমরা জানি কোম্পানির নেটওয়ার্থ, কোম্পানির কাছে নিজস্ব কত টাকা আছে, কিন্তু অ্যাসেট এর মধ্যে ইকুইটিও আছে, লায়াবিলিটিও আছে, কারণ লায়াবিলিটি প্লাস ইকুইটি ইকুয়াল টু অ্যাসেট, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু ইকুইটি, মানে ইকুইটি প্লাস লায়াবিলিটি ইকুয়াল টু অ্যাসেট। তাহলে এখানে অ্যাসেটের জায়গায় আমি ইকুইটি প্লাস লায়াবিলিটি লিখতে পারি, এখানে ইকুইটি প্লাস লায়াবিলিটি একটা টার্ম আসবে, ইকুইটি প্লাস লায়াবিলিটি। তাহলে এই দুটো টার্ম এখানে ওপরে চলে এলো। তা লায়াবিলিটি মানে কি? কোম্পানি কত লোন নিয়ে আছে, ওপরের টার্মটাতে লোন আছে আর নিচের টার্মটাতে কোম্পানির নিজস্ব নেটওয়ার্থ। তার মানে কোম্পানি যত বেশি লোন নেবে ওপরের টার্মটা তত বড় হবে, ওপরের টার্মটা তত বড় হবে মানে এই পুরো রেশিওটাও তত বড় হবে, মানে ওভারঅল আরওই কিন্তু তত বেশি হবে। অর্থাৎ কোম্পানির কাছে যত ডেট থাকবে তত কোম্পানির আরওই বেশি হবে, কোম্পানির রিটার্ন অফ ইকুইটি বেশি হবে। এবার আপনারা বলবেন যে কোম্পানির কাছে যদি ডেট বেশি থাকে তাহলে তো ইন্টারেস্টও খুব বেশি হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট তো অনেক বেশি পে করতে হবে, তাহলে কোম্পানির তো প্রফিট মার্জিন থাকবে না। এখানে কিন্তু প্রফিট মার্জিন এই আরওই টার্মের মধ্যে আছে। এখানে যদি খুব বেশি ডেট হয়ে যায়, এমন আমি এরকম না যে আমি এই যত বেশি ডেট নেবো তত বেশি আমার বিজনেস মডেল ভালো হয়ে যাবে, তত বেশি আরোই ভালো হবে, এটার কোনো মানে হয় না, এটা হবে না। কারণ আমি যত বেশি ডেট নিতে থাকবো তত বেশি কিন্তু আমার ইন্টারেস্ট বাড়বে, ইন্টারেস্ট কস্ট বাড়বে, এই ইন্টারেস্ট কস্ট কিন্তু আমার এই নেট প্রফিটকে কমিয়ে দেবে, নেট প্রফিট মার্জিন কমে যাবে, নেট প্রফিট বাই সেলস কমে যাবে। তার মানে এইটা বাড়তে থাকবে, এইটা কমতে থাকবে, আর আরোই কিন্তু ফিক্স থাকবে। তার মানে এমন নয় যে আমার যদি আমি যত বেশি ডেট নেব তত বেশি আমার আরোই বাড়বে, তত বেশি আমার বিজনেস মডেল ভালো হবে, কোম্পানি ভালো হবে, এটার কিন্তু মানে নয়। সিমিলারলি আমার নেট প্রফিট মার্জিন যদি খুব বেশি হয়ে যায়, নেট প্রফিট মার্জিন এতটাই হলো যে অনেক বেশি হয়ে গেল অথচ আমার তার জন্য সেলস কমে গেল, তাহলেও কিন্তু আমার আরওই ফিক্স থাকবে। সুতরাং এই এই আরওই হচ্ছে একমাত্র প্যারামিটার যেখানে সবকিছু আমার একসঙ্গে এখানে ইন্ডিকেট করবে, সব কিছুকে রিপ্রেজেন্ট করবে। একটা আরওই যদি কোম্পানির অনেক বেশি হয়
তাহলে সেই কোম্পানির বিজনেস মডেল খুবই ভালো। আমাদেরকে অন্য কিছু আর দেখার কোনো প্রয়োজনই নেই বিজনেস মডেল নিয়ে। আমাদেরকে নেট প্রফিট মার্জিন দেখার প্রয়োজন নেই, আমাদের কত সেলস হচ্ছে দেখার প্রয়োজন নেই, আমাদের কত ডেট আছে সেটাও দেখার প্রয়োজন নেই। আমাদেরকে ধরে নিতে হবে যে কোম্পানির সবকিছু ঠিক আছে, নেট প্রফিট মার্জিন, সেলস, ডেট সবকিছু ব্যালেন্সে আছে এবং এমন ভাবে আছে যাতে আমার ওভারঅল আরোই বাড়ছে, রিটার্ন অফ ইকুইটি বাড়ছে। তাহলে আমি এই কোম্পানির এক্সাম্পলে আমার আরোই যদি আমি ক্যালকুলেট করি, আগের দিন করেছিলাম, আমি আবার করছি। নেট প্রফিট মার্জিন, এটা আমি এটাই লিখেছি, নেট প্রফিট মার্জিন, এটিআর। এটিআর মানে অ্যাসেট টার্নওভার রেশিও, আর হচ্ছে ফিনান্সিয়াল লেভারেজ। তাহলে আরোই আমি যদি এখানে ক্যালকুলেট করি, আমার নেট প্রফিট আমার আছে 40 টাকা, 40। সেলস, আমার টোটাল সেলস 100 রুপিস। সেলস এখানে আবার লিখবো 100। অ্যাসেট আমার কাছে 60 টাকার অ্যাসেট আছে, আর অ্যাসেট এখানে অ্যাসেটের জায়গায় ইকুইটি প্লাস লায়াবিলিটি, বা আমি ডাইরেক্ট অ্যাসেট লিখে দেবো 60 ডিভাইডেড বাই আমার ইকুইটি আছে 40 টাকা। তাহলে আমি এটা হচ্ছে 1 মানে হচ্ছে 100%, এটা ইন্টু 100%। নেট প্রফিট মার্জিন যেহেতু 40%, আমি এখানে সরাসরি পার্সেন্টেজ হিসেবে লিখে দিতে পারি। আমি এখানে নেট প্রফিট শুধু লিখলাম, নেট প্রফিট বাই সেলস, অ্যাকচুয়ালি নেট প্রফিট মার্জিন, তাই এখানে একটা ইন্টু 100%, এখানে মাল্টিপ্লাই হবে। এই পুরোটা হচ্ছে 1, তাহলে কোম্পানি আরোই হবে 100%। অর্থাৎ কোম্পানি 1 টাকা নিজস্ব টাকা লাগিয়ে কোম্পানি 1 টাকা জেনারেট করবে, 1 টাকা রিটার্ন করবে। এটা হচ্ছে খুব হাই আরওই বিজনেস, অর্থাৎ বিজনেস মডেল খুব ভালো। বিজনেস মডেল নিয়ে আমাদের কোনো প্রশ্নই থাকার কথা নয় এই ধরনের কোম্পানির ক্ষেত্রে। আমাদের বিজনেস মডেল হাই আরওই বিজনেস মডেল অনেক কিছু আছে। এক্সাম্পল, আমাদের নেসলে খুব ভালো বিজনেস মডেল, প্রায় 85 or 83% আরওই। আমাদের টিপস মিউজিকেরও আরওই খুব বেশি, হাই আরওই বিজনেস। তাহলে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে নেসলে আর টিপস মিউজিক দুটোরই বিজনেস মডেল প্রায় সেম, দুটোরই বিজনেস মডেল খুবই ভালো, তাহলে আমাদের যে কোনো একটা শেয়ার কিনলেই কি আমাদের ইকুয়াল প্রফিট হবে? আমার নেসলে কিনলে যা প্রফিট হবে টিপস মিউজিক কিনলেও তাই প্রফিট হবে? সেটা কিন্তু হবে না। সেইটা দেখার জন্যে আরো প্যারামিটার আছে, শুধু আরোই কিন্তু অনলি প্যারামিটার নয়, আরোই বিজনেস মডেলের জন্য অনলি প্যারামিটার, কিন্তু শেয়ার সিলেকশনের জন্য বা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য আরোই নট দ্য অনলি প্যারামিটার। আরো প্যারামিটার আমাদেরকে দেখতে হবে, সেটা আমরা দেখব পরের ভিডিওতে।